বিজ্ঞানের ইতিহাসের অন্যতম সেরা এক লড়াইয়ের গভীরে আজ আমরা ডুব দিতে চলেছি। একদিকে ছিলেন আইজ্যাক নিউটন আর তার যুগান্তকারী সব ধারণা, আর অন্যদিকে ছিল সেই সময় সবচেয়ে জনপ্রিয় মহাজাগতিক তত্ত্ব। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক, একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন দিয়ে। এই যে গ্রহগুলো, এরা কিভাবে নিজেদের কক্ষপথে ঘুরছে? শতাব্দীর পর শতাব্দী ধরে সেরা বিজ্ঞানীরাও এই প্রশ্নের উত্তর খুঁজেছেন। খালি চোখে দেখলে মনে হয় সবকিছু কি নিখুঁতভাবে চলছে, কিন্তু কোন অদৃশ্য শক্তি এদের ধরে রেখেছে? নিউটনের আগে এর সবচেয়ে জনপ্রিয় যে ব্যাখ্যাটা ছিল সেটা বেশ মজার। তখন ভাবা হতো পুরো মহাবিশ্বটা আসলে শূন্য নয়, বরং এক অদৃশ্য ঘূর্ণায়মান তরল পদার্থ দিয়ে ভরা। এই আইডিয়াটা দিয়েছিলেন দার্শনিক রেনে দেকার্ত। আর সত্যি বলতে তত্ত্বটা শুনতেও বেশ মন্তকী মনে হতো। অনেকটা নদীর স্রোতে যেমন নৌকা ভেসে চলে, তেমনি মহাজাগতিক স্রোতে গ্রহগুলো ভেসে বেড়াচ্ছে সূর্যের চারপাশে। পুরো মহাবিশ্বটাই যেন একটা বিশাল ঘড়ির মতো, এক যান্ত্রিক ব্যবস্থা। কিন্তু আইজ্যাক নিউটন শুধু একটা সুন্দর গল্প শুনে সন্তুষ্ট হওয়ার পাত্র ছিলেন না। তিনি ঠিক করলেন এটাকে পরীক্ষা করে দেখবেন। আর তার হাতে সবচেয়ে বড় অস্ত্র কি ছিল? গণিত। দেখুন, নতুন কোনো ধারণা দেওয়ার আগে নিউটন কি করলেন? তিনি প্রথমে সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় তত্ত্বটাকেই কাটাছেঁড়া শুরু করলেন। তিনি বললেন, আচ্ছা, ধরে নিলাম ঘূর্ণাবর্তের তত্ত্বটা সত্যি, তাহলে তো এর গাণিতিক হিসাবও মেলার কথা। তিনি দেখতে চাইলেন এই ঘূর্ণিবায়ুর ধারণাটা কি আসলেই বাস্তবতার সাথে মিলে কিনা। আর এখানেই মহাজাগতিক ঘূর্ণিবায়ুর সুন্দর গল্পটা হোঁচট খেল। সংখ্যার কঠিন বাস্তবতার সামনে এসে পড়ল। ব্যাপারটা একটু খেয়াল করে দেখুন। নিউটনের হিসাব বলছে ঘূর্ণাবর্ত তত্ত্ব সত্যি হলে একটা গ্রহের সূর্যকে ঘুরে আসতে যে সময় লাগবে তা দূরত্বের বর্গের সমানুপাতিক হবে। কিন্তু কেপলারের মতো জ্যোতির্বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে যা মেপেছেন সেটা বলছে নিয়মটা হবে দূরত্বের 3/2 ঘাতের সমানুপাতিক। দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত, কোনোভাবেই হিসাব মিলছিল না। আর এই অমিলের পর নিউটনের সিদ্ধান্ত ছিল একদম পরিষ্কার এবং বিধ্বংসী। তিনি তার বইতে লিখলেন, এ তত্ত্বটা কিছুতেই বাস্তবতার সাথে খাপ খাচ্ছে না। মানে সোজা কথায় অঙ্ক মিলছে না। ঘূর্ণিবায়ু দিয়ে গ্রহের গতি ব্যাখ্যা করা যাবে না। ব্যাস, ওই এক ধাক্কায় সময়ের সবচেয়ে বড় মহাজাগতিক থিওরিটা ভেঙে চুরমার হয়ে গেল। নিউটন একটা অসাধারণ গাণিতিক প্রমাণ দিয়ে দেখিয়ে দিলেন যে এই সুন্দর গল্পটা আসলে সত্যি নয়। পুরনো তত্ত্ব তো গেল, এবার নিউটন মঞ্চে নিয়ে এলেন তার নিজের যুগান্তকারী বিকল্প। তিনি কয়েকটা খুব সাধারণ নিয়ম বা নীতি দিয়ে শুরু করলেন। তিনি বললেন বৈজ্ঞানিক ব্যাখ্যা হওয়া উচিত সহজ আর সার্বজনীন। মানে পৃথিবীতে যা সত্যি মহাবিশ্বের অন্য কোথাও সেটাও সত্যি হওয়া উচিত। একটা পাথর ইউরোপে যে কারণে নিচে পড়ে, আমেরিকাতেও ঠিক একই কারণেই পড়া উচিত। আর এই দ্বিতীয় নিয়মটা থেকেই জন্ম নিল বিজ্ঞানের ইতিহাসের অন্যতম বিখ্যাত একটা মানুষ পরীক্ষা। তিনি একটা যুগান্তকারী প্রশ্ন করলেন, যে শক্তিটা একটা অ্যাপেলকে গাছ থেকে মাটিতে ফেলে, ঠিক সেই একই শক্তিই কি চাঁদকে পৃথিবীর চারপাশে ঘুরতে বাধ্য করছে? ভাবা যায় কতটা দুঃসাহসিক একটা চিন্তা। দুটো একদম আলাদা ঘটনাকে তিনি এক সুতোয় বাঁধার চেষ্টা করলেন। এবার এই সংখ্যাটা দেখুন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিউটন অঙ্ক কষে বের করলেন যে ওই অজানা শক্তির টানে চাঁদ প্রতি মিনিটে পৃথিবীর দিকে ঠিক এই 15-12 ফুট ঝুঁকে পড়ে বা সরে আসে। আর আসল কামালটা হলো ঠিক এরপরই। চাঁদের উপর কাজ করা এই শক্তিকে যখন তিনি পৃথিবীর মিটি পর্যন্ত টেনে আনলেন আর তার তীব্রতা হিসেব করলেন, তখন দেখলেন যে এটা আমাদের পরিচিত মাধ্যাকর্ষণ শক্তির সাথে হুবহু মিলে যাচ্ছে। অঙ্কটা একদম নিখুঁতভাবে মিলে গেল। তার মানে শক্তিটা একটাই। মহাকর্ষ শুধু পৃথিবীর ব্যাপার নয়, এটা সর্বজনীন। এই প্রথমবার একটা মাত্র সূত্র দিয়ে পৃথিবীর ঘটনা আর মহাকাশের ঘটনাকে একসাথে ব্যাখ্যা করা গেল। আচ্ছা, তাহলে দেখা যাক এই একটা আইডিয়া দিয়ে কি করা গেল। নিউটনের তত্ত্বটা শুধু সুন্দর ছিল না, এর ক্ষমতা ছিল অবিশ্বাস্য। একবার ভাবুন, একটা মাত্র সূত্র, সার্বজনীন মহাকর্ষ, আর সেটা দিয়ে গ্রহদের চলার পথ, সমুদ্রের জোয়ার ভাটা
এমনকি পৃথিবীর আকৃতি কেন পুরোপুরি গোল নয়, এই সব রহস্যময় ঘটনার ব্যাখ্যা দেওয়া সম্ভব হলো, এটা ছিল একটা মাস্টার স্ট্রোক। এখান থেকে সবচেয়ে বড় যে ব্যাপারটা বোঝা গেল তা হল বিজ্ঞানের দৃষ্টিভঙ্গির বদল। একটা সুন্দর দার্শনিক গল্পের বদলে নিউটন দিলেন একটা গাণিতিক সূত্র যা দিয়ে ভবিষ্যৎবাণী করা যায়, আর সেটাই নিখুঁতভাবে কাজ করল। বিজ্ঞান শুধু কেন নয়, কিভাবে এবং কতটা, সেই প্রশ্নের উত্তর দিতে শুরু করল। এই পুরো গল্পটা আমাদের একটা দারুণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আজ আমরা যা কিছুকে সাধারণ জ্ঞান বা স্বতঃসিদ্ধ বলে ধরে নিই, তার মধ্যেও কি এমন কিছু লুকিয়ে আছে যা হয়তো ভবিষ্যতের কোনো একটা হিসেবের ধাক্কায় ভেঙে পড়বে? কে জানে।